প্রথম আমরা IPv4 অ্যাড্রেসিং সিস্টেম, এরপরে আমরা কিছু ম্যাথ করব যে বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি। এরপরে আমরা কিছু একটা বেসিক ল্যাব করব, বেসিক কনফিগারেশন কীভাবে করতে হয়, কীভাবে স্টার্ট করতে হয় সেটা আমরা দেখব। বেসিক কিছু কমান্ড, সিম্পল ডেটা টোপোলজি এঁকে এরপরে বেসিক কী কী কমান্ড আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করব এবং কোন কমান্ডটা কী কাজে ইউজ হয় সেগুলো আমরা দেখব। সো প্রথমে আমাদের শুরু হবে আইপি অ্যাড্রেসিং দিয়ে। সো হোয়াট ইজ আইপি অ্যাড্রেসিং? আইপি অ্যাড্রেস আমরা প্রত্যেকটা পিসিতে তো আমাদের আইপি অ্যাড্রেস আছে, তাই না? যেমন যেখানে আমার লোকাল পিসি, তো এখানে গেলে নেটওয়ার্ক সেটিংস, ইথারনেট, চেঞ্জ আর্টার সেটিংস, ডিটেলস। দেখেন প্রত্যেকটা পিসেরই একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে, 1.10। এই পিসের আইপি হচ্ছে 1.10। এরপরে আমরা কি বসাই? সাবনেট মাস্ক। তো হোয়াট ইজ সাবনেট মাস্ক সেগুলো আমরা দেখব। ওকে, এরপরে থাকে কি আমাদের ডিফল্ট গেটওয়ে, তাই না? এই তিনটে অপশন আমাদের মেনলি লাগে। যেমন আমরা যদি ডিটেলস দেখি, প্রপার্টিস, এরপর হচ্ছে এটা দেখেন এই অপশনগুলো আমাদের অ্যাসাইন করতে হয়, তাই না? যে প্রথমটা হচ্ছে আমার এই মেশিনের আইপি অ্যাড্রেস 192.168.1.20। এরপরটা হচ্ছে সাবনেট মাস্ক, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে, তাই না? ডিফল্ট গেটওয়ে আছে জাস্ট মিনস এক্সিস্টিং পয়েন্ট অফ ইউর নেটওয়ার্ক। এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। সো এরকম আমাদের ল্যানে বা যতগুলি পিসি থাকে, যতগুলো ডিভাইস থাকে, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আইপি অ্যাড্রেস সেম না, তাই না? আইপি অ্যাড্রেস ক্যান নট বি সেম উইদিন এ ল্যান। উইদিন এ ল্যান আইপি অ্যাড্রেস মাস্ট বি ইউনিক, মাস্ট বি ইউনিক। আমরা যখন যদি এই সেম আইপি অ্যাড্রেস আরেকটা মেশিনে বসাই তখন কী হবে? তখন ইরর দেখাবে, তাই না? আর পরেরটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার, দ্যাট মিনস আইএসপি অ্যাসাইন্ড। আর এটাকে বলা হয়েছে গ্লোবাল ডিএনএস। এটা 8.8.8.8। আপনি যদি ডিএনএস সার্ভার আপনার মনে না থাকে তাহলে আপনি এই গ্লোবাল ডিএনএসটা দিয়ে আপনি ইন্টারনেটে অ্যাক্সেস পেতে পারেন। সো এটা হচ্ছে আপনার মাস্ট ফর ইন্টারনেট অ্যাক্সেস। সো আমরা এটা পরে দেখি। আমাদের মেইন হচ্ছে এই তিনটা পয়েন্ট, যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক অ্যান্ড ডিফল্ট গেটওয়ে। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। সো সাবনেট মাস্ক কীভাবে লিখতে হয়, আইপি অ্যাড্রেস কীভাবে লিখতে হয়, এগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। সো প্রথম পার্ট হচ্ছে যে অল আইপি অ্যাড্রেসেস আর ইউনিক, মানে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসই হচ্ছে ইউনিক। সাপোজ এই একটা ল্যানে আপনার যে এই সুইচের সাথে যতগুলি ডিভাইস থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ক্যান নট বি ডুপ্লিকেটেড। ওকে, আর আইপি অ্যাড্রেসটা বসানো হয় কোথায়? আপনার ল্যান্ড কার্ডে। আপনার পিসি যে ল্যান্ড কার্ড থাকে বা নিক কার্ড থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওখানে আমরা কি বসাই? আইপি অ্যাড্রেসটা বসাই। অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইট, সো ইট ক্যান অলসো বি কল্ড লজিক্যাল অ্যাড্রেস। আর এই অ্যাড্রেসিংটা কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3, তাই না? লেয়ার 3 আমরা কি নিয়ে কাজ করে? রাউটিং আর হচ্ছে আইপি অ্যাড্রেসিং। রাউটিং আর আইপি অ্যাড্রেসিং। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে আইপি অ্যাড্রেস কোথায় এবং কীভাবে আমরা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে বসাতে পারি, সেভাবে আমরা বসাই। এরপরে দেখেন এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস আমাদের দুইটা টাইপস আছে, তাই না? একটা হচ্ছে IPv4, দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। IPv4 এভাবে লেখা হয়, আরটা আছে IPv6। সো IPv4 থেকে আপনি অলমোস্ট 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস পাই, অ্যাপ্রক্সিমেটলি 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এখন এই যে পরিমাণ আইপি অ্যাড্রেস আমাদের দরকার, আর সেই ডিমান্ড এই IPv4 মেটাতে পারতেছে না। সো এটা প্রায় শেষের দিকে, হ্যাঁ, অলমোস্ট অল আইপি অ্যাড্রেস আর ইউজড। সো এখন এই জন্য কি আসলো? IPv6, ঠিক আছে, আরেকটা ভার্সন আসলো। IPv4 হচ্ছে আপনার 32 বিটের,
32 বিট। ওকে, 32 বিট। এবং এটা আমরা যেমন দেখলাম কিছুক্ষণ আগে যে কীভাবে লিখছি 192 168 10 ডট সাপোজ 20, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। এখন দেখেন এই অ্যাড্রেসের কয়টা পার্ট, এই একটা পার্ট, তারপর একটা ডট, এই একটা পার্ট, তারপর একটা ডট, এই একটা পার্ট, তারপর একটা ডট, এই একটা পার্ট, মানে 4টা পার্ট। তাহলে 4টা পার্ট। আইপি অ্যাড্রেসে কয়টা পার্ট, IPv4 এর 4টা পার্ট। এবং এই প্রতিটা অক্টেটে, এটাকে একটা অক্টেট বলে। কেন অক্টেট বলে? প্রতিটা অক্টেট আমার 8টা করে বিট থাকে, 8টা করে বাইনারি বিট থাকে। এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা। সো আমার টোটাল মানে ইকুয়ালে যোগ করলে কত হয়? 32। ঠিক আছে। এখন এই যে বাইনারি, হ্যাঁ, এই 192 এর যে বাইনারি ফরম্যাট, আমরা বাইনারি কি আমরা বসাতে পারি এই আমাদের আইপি অ্যাড্রেসিং হিসেবে? এটা অনেক কষ্টকর, তাই না? যদি এইভাবে এই 192 না লিখে আমাদের যদি সাপোজ এরকমভাবে লিখতে হইতো 1101, সো এটা কি পসিবল ছিল? এইভাবে লেখা মোটেই পসিবল না, কারণ এটা মনে থাকবে না। এই জন্য কী করতে, আমরা এটার বাইনারি টু ডেসিমলে কনভার্ট করে দেন আমরা ওইটা লিখতেছি অ্যাজ এ আইপি অ্যাড্রেস হিসেবে। ওকে, সো এই জন্যই যে এটা হচ্ছে ডেসিমল ফরম্যাট আর এটা হচ্ছে বাইনারি ফরম্যাট। মানে বাইনারি ফরম্যাট আমার প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে। সো টোটাল হয় 32 বিট। সো 32 বিট থেকে আমি অ্যাপ্রক্সিমেটলি 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস পাই, যা প্রায় শেষের দিকে। কিন্তু এই জন্য আসলে আমার IPv6 হচ্ছে 128 বিট। তাহলে দেখেন এটা হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 128 বিট। এবং কখনো কখনো বলা হয় যে এটাতে এত বেশি আইপি অ্যাড্রেস পাবেন যে শুধু ওয়ার্ল্ডে না, হ্যাঁ, আপনার আলাদা যে আছে সৌরজগতে আরও যতগুলি গ্রহ আছে সবগুলি গ্রহতেও যদি আপনি এই আইপি মানে ডিস্ট্রিবিউট করেন তারপরে শেষ হবে না। সো বুঝতেই পারছেন যে IPv6 এর রেঞ্জটা কত বড়। ওকে, সো আমরা IPv6 আমরা নেক্সটে ডিসকাস করব। সো আমরা ডিসকাস করবো হচ্ছে নিয়ে IPv4 নিয়ে। সো আমরা প্রাথমিক জানলাম যে IPv4 হচ্ছে 32 বিট এবং 4টা অক্টেট। প্রতিটা অক্টেটে আমার 8টা করে বিট থাকে, 8টা করে বিট, 4টা 32। এবং এটা অ্যাকচুয়ালি থাকে আপনার বাইনারি ডিজিটে, সাপোজ 000 বাইনারি ফরম্যাট, 8টা করে বাইনারি বিট থাকে। এবং আমরা যখন লিখি তখন এটাকে ডেসিমলে কনভার্ট করে নিই। ডেসিমল ভ্যালুটা আমরা অ্যাসাইন করি কোথায়? আমাদের নিক কার্ড বা ল্যান্ড কার্ডে আমরা অ্যাসাইন করি। ওকে, সো এটা হচ্ছে আমাদের IPv4। এখন এই যে IPv4 অ্যাড্রেস, এটার কয়েকটা ক্লাস আছে বাই ডিফল্ট। এটা কয়েকটা ক্লাসে বিভক্ত? 5টা ক্লাস। ক্লাস A, ক্লাস B, ক্লাস C, ক্লাস D, ক্লাস E, 5টা ক্লাস। এবং প্রত্যেকটা একটা রেঞ্জ আছে, যে নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত এক একটা ক্লাসের অন্তর্ভুক্ত। যেমন আমরা এই প্রতিটা অক্টেটে যদি 8টা করে বিট থাকে, যদি অল বিট 1 হয়, 8টা, সো অল বিট 1 হলে এর ভ্যালু আসে কত? 255। আর অল বিট 0 যদি হয় তাহলে ভ্যালু হয় 0, তাই না? সে 0 থেকে 255 মধ্যে রেঞ্জ হবে ফ্রম A to E। সো সবগুলো আইপি অ্যাড্রেস, যেমন আমি যদি বলি 103.13.148.0 বা 1, এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসে? এটা একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে পড়বে, আইজার A, আইজার B, আইজার C, আইজার D আর আইজার E। সো আমাদের এই রেঞ্জগুলি জানতে হবে, যে 5টা ক্লাসের রেঞ্জ। সো এ হচ্ছে 0 to 127, ঠিক আছে, 0 to 127। তার মানে কি 0 to 127? যদি যেমন এই যে একটা আইপি লিখলাম, সাপোজ 10
.10.10.10 এই একটা আইপি অ্যাড্রেস লিখলাম। সো আমাকে মার্ক করতে হবে ফার্স্ট অক্টেট, এই ভ্যালুটা কত 10, এই 10টা কি এই রেঞ্জের মধ্যে আছে কি নাই, যদি থাকে তাহলে এটা ক্লাস এ, যদি না থাকে সেটা অন্য ক্লাসের। সেটা হচ্ছে আমার বাই ডিফল্ট ক্লাস এ। ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস বা ক্লাস এ রেঞ্জের মধ্যে পড়ে। কোন ক্লাসে? ক্লাস এ। এরপরে বি এর জন্য হচ্ছে 128 থেকে 191, এটা হচ্ছে ক্লাস বি এর জন্য। ক্লাস বি এর জন্য রেঞ্জ হচ্ছে এত। যেমন কোনো আইপি যদি 190 দিয়ে শুরু হয় সাপোজ, বা 189 দিয়ে, বা 128 দিয়ে, হ্যাঁ, .1.1.1, সো এটা কোন ক্লাসের? দেখুন এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, এই রেঞ্জের মধ্যে পড়ে 128 থেকে 191 পর্যন্ত। সো এগুলো হচ্ছে আমার ক্লাস বি। ক্লাস সি এর জন্য রেঞ্জ কত? 192 থেকে 223, 192 থেকে 223 ক্লাস সি এর জন্য রেঞ্জ। এটা ডি এর জন্য 224 থেকে 239, 239, আর এটা হলো 240 থেকে 254। ঠিক আছে, এই হচ্ছে আমার রেঞ্জ 254। সো এগুলো আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে এ বি সি এইগুলো হচ্ছে আমার কি ইউনিকাস্ট, এবং এই তিনটা ক্লাসের আইপি আমরা মূলত আমরা বিভিন্ন হোস্টে বা বিভিন্ন পিসিতে অ্যাসাইন করি বা রাউটার অ্যাসাইন করি। ক্লাস এ বি সি এগুলো হচ্ছে সব ইউনিকাস্ট আইপি অ্যাড্রেস। ইউনিকাস্ট মিনস ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। আর ডি হচ্ছে ইউজ ফর মাল্টিকাস্ট, এটা আমরা ইউজ করি না, এটা ইউজ করে বিভিন্ন রাউটিং প্রোটোকল বা বিভিন্ন রাউটিং প্রোটোকলে এগুলো ইউজ করে। ডি ইজ ইউজ ফর মাল্টিকাস্ট। আর ক্লাস ই এটা হচ্ছে রিজার্ভ ফর ফিচার, এটা রিজার্ভ ফর রিসার্চের জন্য ক্লাস ইটা রেখে দেওয়া হয়েছে, মানে এটা আপনি ইউজ করতে পারবেন না। ক্লাস ডি ইউজ করতে পারবেন না। আমরা রিয়েল আইপি ইউজ করি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এই তিনটে ক্লাসের আইপি আমরা ইউজ করি। সো আমি একটু এই পরেই বলবো ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট নিয়ে, যে হোয়াটস মাল্টিকাস্ট। সো আমি একটু পরেই বলবো। সো আগে আমাদের প্রথমটা হচ্ছে কি, যে পাঁচটা ক্লাসের মধ্যে আমরা রেঞ্জগুলি জানলাম। 0 থেকে 127, 128 থেকে 191 ফর বি, 192 থেকে 223 ফর সি, 224 থেকে 239 ফর ডি, ক্লাস ই এর জন্য 240 থেকে 254। ঠিক আছে, এটা আমরা জানবো এবং মনে রাখবো। নেক্সট হচ্ছে ক্লাস এ এর জন্য আমার 0 থেকে 127, আসলে সবগুলো ইউজ করা হয় না, 0 থেকে 127, 0 and 127 এই দুটা আমরা ইউজ করি না। আমরা অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে 1 থেকে 126। 0 মিনস অল হোস্ট বা এনি হোস্ট। ঠিক আছে, এই জন্য 0 ক্যান নট বি ইউজড অ্যাজ এ ইউনিকাস্ট অ্যাড্রেস। আর 127 আইডেন্টিফাই ইউর হোস্ট, ইট ইজ রিজার্ভ ফর লুপ ব্যাক, এটাকে বলে লুপ ব্যাক আইপি। লুপ ব্যাক আইপি আইডেন্টিফাই ইউর লোকাল হোস্ট। লোকাল হোস্ট মানে আমি যে হোস্টে কাজ করতেছি, এটা হচ্ছে লোকাল হোস্ট। সো 127.0.0.0 এই রেঞ্জটা হচ্ছে আপনার রিজার্ভ ফর লুপ ব্যাক আইপি। অ্যাকচুয়ালি আমরা 127.0.0.1 এইটার ইউজ দেখি। যেমন আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে কি লুপ ব্যাক, এটা মানে হচ্ছে অল হোস্ট। সো এটা আমরা ইউজ করি না। আর 127 ইউজ করি না, বিকজ ইট ইজ রিজার্ভ ফর লুপ ব্যাক আইপি। সো লুপ ব্যাক আইপিটা কি আমরা একটু দেখি। লুপ ব্যাক আইপি হচ্ছে আপনার হোস্টের আইপি, যে এই ল্যাপটপ আমি যে ল্যাপটপে কাজ করতেছি এটা হচ্ছে আমার লোকাল হোস্ট। ঠিক আছে,
সো আমি যদি এখানে টাইপ করি 127 HTTP, সাপোজ এটা লোকাল ব্রাউজার যেটা আছে সেটাতে যদি যাই, লিখব কি 127.0.0.1। HTTP সো আসার কথা। আমরা আরেকটা ভাবে ভেরিফাই করি, কারণ এখানে লোকাল এটা কাজ করতেছে না। আমরা যদি পিং করি 127.0.0.1-এ, তাহলে দেখেন আমরা পিং করে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই 127.0.0.1 এটা কিন্তু আপনার এই হোস্টে বা ল্যাপটপে বা ডেস্কটপে আপনার নিজে যে ডেস্কটপে কাজ করেন সেখানে কিন্তু কোথাও বসানো নেই, ঠিক আছে, কিন্তু আমরা পিং করে পাচ্ছি। তার মানে এই আইপিটা আইডেন্টিফাই ইউর লোকাল পিসি বা লোকাল হোস্ট। এটাকে বলা হয় আপনার লুপব্যাক আইপি। ঠিক আছে, এটা আপনি দেখতে পারবেন না যে কোথায় বসানো আছে, বাট ইউ ক্যান পিং। সো এটা হচ্ছে না, এখানে যদি আমি এটার পরিবর্তে আমি যদি লিখি, কারণ এখানে ডোমেন নেই, তো এই জন্য HTTP আমি যদি লোকাল হোস্ট দিয়ে দিই, লোকাল হোস্ট, so advance, accept the risk, মানে এখানে আপনার ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আসার কথা। হ্যাঁ, যদি মানে রাইটলি কনফিগার করা থাকতো তাহলে এখানে একটা ওয়েবসাইট দেখাইতো, সেটা কোনো কারণে আসতেছে না। ওকে, সো ওয়েবসাইটটা কনফিগার করা নাই মেবি। সো আপনার হচ্ছে যে দেখেন এটা হচ্ছে মেইন, যে আমি পিং করলাম হচ্ছে 127.0.0.1-কে, ঠিক আছে। এখন এটাকে আমরা পিং করে সাকসেসফুল পিং পাইছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার লোকাল হোস্টকে আইডেন্টিফাই করে। এই আইপিটা কিন্তু আমার কোথাও বসানো নাই, কিন্তু আমি পিং করে পাচ্ছি। সো এটাকে বলা হয় আপনার লুপব্যাক আইপি। সো এটা আমরা কোনো পিসিতে বসাতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা জানলাম, তাহলে 1 থেকে 126 এটা হচ্ছে আমার ক্লাস এ এর রেঞ্জ। ক্লাস এ এর জন্য এটা, ক্লাস বি এর জন্য এটা, ক্লাস সি এর জন্য, ক্লাস ডি এর জন্য, ক্লাস ই এর জন্য। এখন আমরা দেখব ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই এর জন্য যে মাস্ক, সাবনেট মাস্ক কত, ডিফল্ট সাবনেট মাস্ক। সো এখানে আমি আগে প্রথমে লিখি এর জন্য দেখেন প্রথম একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, বাকি তিনটা, কারণ 4টা করে অক্টেট থাকে না, 4টা করে ভাগ থাকে না, সেই জন্য বাকি 3টা পার্ট হচ্ছে হোস্ট। নেটওয়ার্ক পার্ট হচ্ছে আপনার যে এটা মানে অল বিট 1, আর হোস্ট পার্ট মানে হচ্ছে অল বিট 0, ঠিক আছে। ক্লাস এর জন্য নেটওয়ার্ক পার্ট হচ্ছে একটা, হোস্ট পার্ট হচ্ছে আপনার 3টা। আপনি যখন আইপি অ্যাড্রেস নেবেন, আইপি অ্যাড্রেস সবসময় নিতে হবে আপনার হোস্ট পার্ট থেকে, ঠিক আছে। আর নেটওয়ার্ক পার্ট মানে এটা একদম থাকবে, স্টিল থাকবে। সো নেটওয়ার্ক মানেই যখনই আপনি সাবনেটিং করতে যাবেন বা যে কোনো কাজ করতে যাবেন, তার নেটওয়ার্ক বিট মানেই হচ্ছে আপনার অল বিট 1। সো এখানে অল বিট যদি 1 হয়, 1 1 1 1, 4টা 5 6 7 8, আর বাকি 3টা বিট এটা 0, যেহেতু অল বিট 0, সো 8টা 0 মানে হচ্ছে একটা 0, ডেসিমাল ভ্যালু, ঠিক আছে। আমি সরাসরি ডেসিমাল ভ্যালুটা লিখলাম, তো 3টা 0। এখন দেখেন তাহলে এর মাস্ক হবে কত, মাস্ককে সবসময় এভাবে টান দিয়ে আমরা লিখতে পারি। এটাকে অনেক সময় বলা হয় CIDR, কিন্তু এটা CIDR এখন হবে না, যেহেতু আমরা এটা ক্লাসফুল নেটওয়ার্ক ডিফাইন করতেছি। সো বাই ডিফল্ট আপনার এই মাস্ক কত হবে, এই দেখেন নেটওয়ার্ক বিট
হাউ মেনি বিটস আর 1, দিস ইজ ইউর মাস্ক। মাস্ক মানে হচ্ছে কি হাউ মেনি বিটস আর 1। সেখানে কয়টা বিট 1? 8টা বিট 1, 8টা বিট 1। তাহলে এটা হবে আপনার ক্লাস এ এর জন্য। এখন এই 8টা বিটের ভ্যালু কত? 255। আমি যখন ডিফল্ট সাবনেট মাস্ক লিখব তখন এভাবে লিখবো যে 8টা বিটের ভ্যালু কত? 255। এরপরে এই আমরা অলরেডি 3টে জিরো পাইছি, 0, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিফল্ট সাবনেট মাস্ক ফর ক্লাস এ। ক্লাস এ এর জন্য এটা হচ্ছে আপনার ডিফল্ট সাবনেট মাস্ক। কীভাবে বের করলাম? যে হাউ মেনি বিটস আর 1, এই কনসেপ্টটা রাখতে হবে। আর এই যে আমরা স্ল্যাশ দিয়ে যেটা লিখি এটাও মাস্ক বিট, মাস্ক ভ্যালু। সে মাস্ক ভ্যালু আমি এভাবে লিখতে পারি। এটা বুঝলেও আপনি এটাও বুঝতে পারবেন। হ্যাঁ, এটা দেওয়া থাকলে আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। এটা এই স্ল্যাশের পরে যা থাকবে মনে করবেন অতগুলি বিট হচ্ছে 1। স্ল্যাশের পরে যা থাকবে মনে করবেন ততগুলি বিট হচ্ছে 1। যেমন যদি থাকতো 16 থাকতো, সাপোজ 16, তাহলে 16টা বিট 1, হ্যাঁ এরকম। সো এখানে আমার 8টা বিট 1, 8টা বিট 1, 8টা বিটের ভ্যালু কত? ডেসিমাল ভ্যালু 255। আর এখানে 8টা জিরো, তাই না? এখানে তো আসলে 8টা জিরো, তো প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে। সো 8টা জিরো, সো 8টা জিরোকে ডেসিমাল করলে একটা জিরো আসে। এটাকেও ডেসিমাল করলে একটা জিরো, এটাকেও ডেসিমাল করলে একটা জিরো, ঠিক আছে। সো ক্লাস এ এর জন্য আপনার ডিফল্ট সাবনেট মাস্ক তখন কত হবে? 255.0.0.0, ঠিক আছে। এটা হলো ক্লাস এ। এরপরে ক্লাস বি। ক্লাস বি এর জন্য 2টা পার্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর 2টা পার্ট হচ্ছে হোস্ট পার্ট। এবং নেটওয়ার্ক পার্ট অবশ্যই লেফট সাইডে থাকে, এটা মনে রাখবেন, নট রাইট সাইড। এখন দেখেন এখানে আপনার কয়টা বিট 1? 8টা, 8টা। আর এখানে এটা হচ্ছে 0 0, তাই না? হোস্ট মানে হচ্ছে 8টা জিরো, 8টা জিরো। এখানে হচ্ছে 8টা 1, 8টা 1। এখন তাহলে এটার স্ল্যাশ কত লিখতে হবে? 8 যোগ 8 মানে 16, মানে 16টা বিট হচ্ছে 1। এটা দ্বারা বোঝায় কি বোঝায়? 16 বিটস আর 1, মানে হচ্ছে নেটওয়ার্ক পার্ট। দিস মিনস নেটওয়ার্ক পার্ট, দিস মিনস হোস্ট পার্ট। সো এখানে আপনার 8টা বিট যদি 1 হয় এর ভ্যালু কত? 255। 8টা বিটের ভ্যালু কত? 255। 8টা জিরোর ভ্যালু কত? ডেসিমাল ভ্যালু 0। 8টা জিরো ভ্যালু কত? 0। সো এখানে আপনার কি হবে? 255.255.0.0। এটা হচ্ছে আপনার ডিফল্ট সাবনেট মাস্ক। কার জন্য? বি এর জন্য। এটা কিন্তু আমি ডিফল্ট বলতেছি, ঠিক আছে। যেহেতু আমরা এখন কিন্তু ডিফল্ট ক্লাস নিয়ে আলোচনা করতেছি, নট ক্লাসলেস। অল আর ক্লাসফুল নেটওয়ার্ক। আমরা যেটা ডিসকাস করতেছি সেটা হচ্ছে ক্লাসফুল নেটওয়ার্ক, ওকে। তার মানে হচ্ছে ডিফল্ট যেটা থাকে, বাই ডিফল্ট আপনার সাবনেট মাস্ক হবে ক্লাস বি এর জন্য এটা। তেমনি ক্লাস সি এর জন্য কি হবে? প্রথম 3টা পার্ট হবে নেটওয়ার্ক পার্ট, পরেরটা হবে হোস্ট পার্ট। তাহলে এখানে কয়টা হবে? 8 8 8, এতগুলো বিট 1। আর এখানে 8টা বিট 0। স্ল্যাশ কত হবে? 24, ঠিক আছে। সো এখানে আমার ডিফল্ট সাবনেট মাস্ক কত হবে? 255 255 255 0। এটা হচ্ছে ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক, ওকে। ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক। সো এইভাবে আমরা যখন আমরা আইপি অ্যাড্রেস লিখবো, ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস, সাপোজ আমি রাউটারে বা হোস্টে বসাবো 192.168.10.10, এই একটা আইপি অ্যাড্রেস বসালাম। তখন আমি কি ডিফল্ট সাবনেট মাস্ক কত বসাবো? এটা 2জন। ডিফল্ট সাবনেট মাস্ক উইল নট চেঞ্জ, ওকে, এটা সেম থাকবে। ক্লাস সি তে যতগুলো আইপি অ্যাড্রেস পাবেন প্রত্যেকটা আইপির জন্য আপনার ডিফল্ট সাবনেট মাস্কটা সেমই থাকবে, সেটা হচ্ছে ক্লাস সি। ক্লাস ডি এবং ক্লাস সি এটার জন্য এরকম কোনো ইয়ে নেই, কারণ আমরা ইউজ করি হচ্ছে ক্লাস এ বি সি, আর ডি ইজ ইউজ ফর মাল্টিকাস্ট, আর সি ইজ রিজার্ভ ফর রিসার্চ।
ওকে, সো এই হচ্ছে আমাদের IPv4 অ্যাড্রেসিংয়ের মানে প্রিলিমিনারি স্টেজ। তো আমরা কী কী শিখলাম, যে 32 বিটের এটা, এরপর হচ্ছে যে কতগুলি নেটওয়ার্ক পার্ট, কোনগুলি হোস্ট পার্ট, তার মানে ডিফল্ট সাবনেট মাস্ক কত, ডিফল্ট সাবনেট মাস্ক কীভাবে বের করতে হয়, স্ল্যাশ কীভাবে লিখতে হয়, নেটওয়ার্ক পার্ট কোনগুলি, হোস্ট পার্ট কোনগুলি। এরপর আমাদের কয়টা ক্লাস আছে, হ্যাঁ, তার লুপব্যাক আইপি কী এটা আমরা দেখলাম, এবং দেখলাম যে লুপব্যাক আইপিকে আমরা এখান থেকে পিং করে পাই। ওকে, সো এটা হচ্ছে আমার প্রাইমারি ডিসকাস। এরপরে এখন আমরা যে জিনিসটা ডিসকাস করব, মানে নেক্সট পার্ট আমরা পরে আবার ডিসকাস করবো। এখন যেটা সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমল এবং ডেসিমল টু বাইনারি। এটা কীভাবে কনভার্ট করা যায় তার জন্য ইজি ওয়ে কোনটা সেটা আপনাদের করতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফর সাবনেটিং। ওকে, সো সেটা ডিসকাস করার আগে আমি আর একটু বলি যে আইপি অ্যাড্রেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট, আরটা হচ্ছে পাবলিক। পাবলিক আইপি অ্যাড্রেস ইউ হ্যাভ টু বাই, ইট ক্যান বি রাউটেড ইন্টু ইন্টারনেট। পাবলিক আইপি আপনি ইন্টারনেটে আপনি ইউজ করেন, তাই না, পাবলিক আইপি। আর প্রাইভেট আইপি আপনার প্রাইভেট নেটওয়ার্কে ইউজ করতে পারেন। সো দুটো রেঞ্জ আছে, হ্যাঁ, যে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপির, যে কোনগুলি প্রাইভেট আইপি এবং কোনগুলি আপনার নিজের কাজে নিজের ল্যানে ইউজ করতে পারবেন। আর পাবলিক আইপি হচ্ছে রাউটেবল, ইন্টারনেটে রাউটেবল। ইন্টারনেট আপনার পাবলিক আইপিকে চিনে, এক কথায় ইন্টারনেট আপনার পাবলিক আইপিকে চেনে, কিন্তু প্রাইভেট আইপিকে চিনে না। ঠিক আছে, এখন প্রাইভেট আইপি অনেক কস্টলি, ঠিক আছে, এই জন্য আমরা কী করি, আমাদের নিজেদের নেটওয়ার্কে বা ল্যানে নিজেদের ইউজের জন্য আমরা প্রাইভেট আইপি ইউজ করতে পারি, এবং সেটাই আমরা করি। এরপর আমরা নেট বা প্যাড যা করা লাগে আমরা সেটা করে পাবলিকে ট্রান্সলেটেড করে নিই, পাবলিক আইপিতে, তারপর আমরা ইন্টারনেট অ্যাক্সেস পাই। সেটা পরে ডিসকাস করি। আইপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট আর হচ্ছে পাবলিক। সো প্রাইভেট আইপির রেঞ্জ আছে, ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য, ক্লাস সি এর জন্য। রেঞ্জটা কত কি মনে তো নাই এখন। আচ্ছা, ক্লাস বি এর জন্য মেবি 172.16.31 বা সামথিং। সো আমাকে একটু দেখতে হবে, হ্যাঁ, কেন পড়া অনেকদিন ধরে সিজনে পড়ায় না, ভুলে গেছি। সো প্রাইভেট আইপি রেঞ্জ, সেটা দেখেন, এটা হচ্ছে ক্লাস এ এর জন্য প্রাইভেট আইপি রেঞ্জ, যে 10.0.0.0 থেকে 10.255.255 এই আইপি অ্যাড্রেসগুলো আপনি পাবলিক প্রাইভেট হিসেবে ইউজ করতে পারেন আপনার নেটওয়ার্কে, প্রাইভেট নেটওয়ার্ক। এটা হচ্ছে ক্লাস বি এর জন্য 172.16.00 থেকে 172.31.255.255, এটা হচ্ছে ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ। আর 192.168.0.0 থেকে 192.168.255.255, এটা হচ্ছে ক্লাস সি এর জন্য প্রাইভেট আইপি রেঞ্জ, ঠিক আছে। আর বাকিগুলি তো অবশ্যই পাবলিক। এর মধ্যে কিছু আছে লুপব্যাক, কিছু আছে এপিপা জেনারেট করে, হ্যাঁ, যেমন যদি আপনার নিজের হোস্ট যদি কোনো আইপি না পায় ডিএসসিপি থেকে, তখন কী হয়, একটা ডাইনামিক্যাল একটা আইপি পায়, ওটাকে বলে এপিপা বা অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং। সেইগুলি বাদে আর বাকি সব হয়েছে আপনার পাবলিক আইপি। সো আমাদের এই রেঞ্জটা মনে রাখতে হবে। আপনারা যারা সিসিএনে ইন্টারভিউ দিবেন,
ওকে, সো এটা হচ্ছে আপনার ক্লাস এ এর জন্য প্রাইভেট, এটা হচ্ছে ক্লাস বি এর জন্য প্রাইভেট রেঞ্জ, মানে প্রাইভেট আইপি রেঞ্জ, ক্লাস সি এর জন্য। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন, কারণ সব ইন্টারভিউতে আপনাকে এটা জিজ্ঞেস করবেই, প্রায় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে প্রাইভেট আইপি রেঞ্জ কত। ওকে, সো নট সো হার্ড, জাস্ট দেখলেই হবে। এগুলো আমরা লোকাল ল্যানে ইউজ করতে পারি। সো এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমল এবং ডেসিমল টু বাইনারি কীভাবে কনভার্ট করা যায় ইজি ওয়েতে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সাবরিডিং করতে লাগবে। এরপর এটা না বুঝলে আপনি সাবরিডিং মানে খুব তাড়াতাড়ি করতে পারবেন না। সো আমরা একটা ইকুয়েশন মনে রাখবো, যেমন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে বাইনারি বেস ফর্মুলা। 2 টু দি পাওয়ার 2 মানে লেফট সাইডের দিকে আসলে ভ্যালুটা কত হয়, 2 টু দি পাওয়ার 3 কোনটা, তো হ্যাঁ 172.16.0.0 থেকে এই যে 172 ক্লাস সি এর জন্য 192.168.00 থেকে আচ্ছা, তাহলে দেখেন আমাদের 2 টু দি পাওয়ার 0 আমরা একটা ফর্মুলা মনে রাখবো যাতে আমরা ইজিলি কনভার্ট করতে পারি। 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 to the power 5, 2 to the power 6, 2 to the power 7, কারণ আমাদের প্রতিটা অক্টেটে 8টা করে বিট। সো আমরা এই 8টা ভ্যালু মনে রাখলেই হবে, তাই না? কয়টা ভ্যালু আছে? 8টা না? 8টা। সো এটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে ভ্যালু কত আসে? এটা 1, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8 আসবে, তারপরে 16 আসবে, তারপরে 32 আসবে, 64 আসবে, এরপরে 128। তো আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি যেটা লিখলাম এখন, এইটা আপনাদের মনে রাখতে হবে। এটা ধরে আমরা সব কিছু ক্যালকুলেশন করব। ওকে, সাপোজ আমি বাইনারি টু ডেসিমলে কনভার্ট করব, বাইনারি টু ডেসিমল। সো আমার বাইনারি ভ্যালুটা হচ্ছে সাপোজ 1 1 0 1 0 1, কয়টা হলো? 3 3 6 7 8, এই একটা হচ্ছে বাইনারি ডিজিট। সো একে আমি যদি ডেসিমলে কনভার্ট করতে চাই তাহলে আমি কীভাবে করব? জাস্ট ভেরি সিম্পল, আমি কি করব, এই ভ্যালুটার নিচে, এই যে আমি ডেসিমাল ভ্যালুটা লিখছি আগে, যে ইকুয়েশনটা লিখছি এর নিচে এটা লিখবো, মানে লেফট সাইড রাইট সাইড থেকে শুরু করবো, লেফট সাইডে লেফটের দিকে যাব 1, তারপরে কত 0, এরপরে কত 1, তারপরে 0, এরপরে 1, তারপরে 1। এখন দেখেন 0 যেখানে আছে সেটার সাথে রিলেট যে ঘরে পড়ছে এই ভ্যালুটা কাউন্ট হবে না, তার মানে এই 0 আছে 32 আছে, সো এটা বাদ। 0 আছে 8 আছে, তার মানে এই 0-র সাথে যে এই ঘরটা, সো এটা বাদ। যেগুলি 1 আছে সেইগুলি আমরা কাউন্ট করব। এখন বাকিগুলি আমাদের কী করতে হবে, এই 32 এবং 8 বাদে বাকিগুলি আমাকে যোগ করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে ভ্যালু কত আসে? 128 64 16 4 2 1, বলেন যোগ করলে কত আসে? সবাই একমত? 215। আচ্ছা, তাহলে 215 হচ্ছে আপনার কি ডেসিমল ভ্যালু, তাই না? 215 হচ্ছে আপনার ডেসিমল ভ্যালু। সো এভাবে আমরা বাইনারিকে ডেসিমলে কনভার্ট করতে পারি। ওকে, সো আপনারা একটা করেন, আমি একটু দেই 1 1 1, তারপরে 1 0 0 0 1, এটার ডেসিমাল ভ্যালু কত হবে একটু বের করেন।
আচ্ছা 241, তাহলে সবাই বুঝছেন তো? কারো প্রবলেম থাকলে বলেন, হ্যাঁ কারো প্রবলেম থাকলে বলেন। ওকে, সো আমরা যদি এটা পারি, এখন যদি আমরা বলি যে ডেসিমাল টু বাইনারি, হ্যাঁ ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে হবে। সাপোজ 249, তারপরে 233, 233, সো একে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, আমরা পারবো না? সেম ওয়েতে দেখেন আমি এটা করি যে 249, হ্যাঁ 249কে কীভাবে করতে হবে, যে 249-এর মধ্যে এই 128 আছে কিনা, ভ্যালুটা আছে, আছে তাই না? কারণ 128 249 থেকে ছোট, সো এটা আমার এটা কাউন্ট হবে 128। এরপরে এই 249 থেকে 128 বাদ যাবে, বাদ গেলে কোথা থেকে? 8 9 হচ্ছে 1, 24 হচ্ছে 2, 1 2 হচ্ছে 1, 121। তাহলে 121-এর মধ্যে 64 আছে তাই না? সো এটাও কাউন্ট হবে। এরপরে 64 বাদ যাবে, -64, কত থাকবে? হ্যাঁ 4 1, তাহলে 65 থেকে 4 না 4 11 7 না 67, তারপরে 7 12 57, 57-এর মধ্যে 32 আছে তাই না? সো এটাও কাউন্ট হবে, এটাও কাউন্ট হবে। এরপরে 57 থেকে কত বাদ যাবে? 32, কত থাকে? 2 7, 25, 25-এর মধ্যে 16 আছে। এরপর থাকে কত? 9, 9-এর মধ্যে 8 আছে। তারপরে থাকে কত? 1, তার মানে 1 আছে। তাহলে এই 4 আর 2 0 হবে, বাকিগুলি সব, হ্যাঁ বাকিগুলি সব 1 হবে। 0 0, এটা 1। সো এভাবে আমরা ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে, জাস্ট এটা আপনাদের একটু মনে রাখতে হবে। এটা ক্লাস 9 10-এর অঙ্ক, 9 10-এতে ছিল মনে হয়। সো আপনারা আশা করি সবাই পারবেন। সো 233, এটা করেন তো একটু। 233 এটাকে ডেসিমালে কনভার্ট করলে কি আসবে? 3, না বাইনারিতে বলবেন যে কত কত আসে বাইনারিগুলি। আচ্ছা সবাই একমত? এই 3টে 0 তাই না? 2 0 আর বাকিগুলি সব 1। হ্যাঁ সবাই একমত? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে কীভাবে বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি করা যায়। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে সাবনেটিং। একদিনই আমরা সব করবো না, এখন আমরা বেসিক ল্যাব নিয়ে ডিসকাস করব। বেসিক কমান্ড এবং কি এগুলি যা যা আছে সেগুলি নিয়ে। সো সিসকো কমান্ড লাইন ইন্টারফেস, CLI, ঠিক আছে। অ্যাকচুয়ালি রাউটার সুইচ যাই বলেন আমরা CLI মোডে কনফিগার করি এখন পর্যন্ত নাও, ঠিক আছে। GUI মোডে ফায়ারওয়াল বা এগুলি কনফিগার করা যায়, বাট CLI ইজ বেস্ট
আমি সবসময় সিএলআই প্রিপেয়ার করি, এই সিএল কমান্ড লাইনে। হ্যাঁ, লিনাক্সের মধ্যে আপনি কমান্ড টাইপ করবেন, কমান্ড টাইপ করে করে আপনার কনফিগার করা ইজি। ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ট্রাবল শুটিং করতে পারবেন, এভরিথিং। সো সিএলআই মোডটা হচ্ছে আপনার বেস্ট। সো সিসকো সিএলআই কমান্ড ইন্টারফেস মেইনলি এটা দুইটা মোড আছে, একটা হচ্ছে ইউজার মোড, আরটা হচ্ছে প্রিভিলেজ এক্সিক মোড। ইউজার এক্সিক মোড, প্রিভিলেজ এক্সিক মোড। ওকে, সো ইউজার এক্সিক মোড যেমন এরকম থাকে, এই চিহ্নটা এই ক্যারেক্টার দেখতে পারলে সে বুঝবেন সেটা ইউজার এক্সিক মোড। আর যদি হ্যাশ থাকে তাহলে বুঝবেন এটা প্রিভিলেজ এক্সিক মোডে আছে। তাহলে ইউজার এক্সিক থেকে প্রিভিলেজ মোডে যেতে হলে আপনাকে কী করতে হবে? এনাবল কমান্ড টাইপ করতে হবে, এনাবল বা সংক্ষেপে ইএনএল, সংক্ষেপে ইএন টাইপ করলে হবে অথবা এনাবল। এনাবল থেকে এনাবল টাইপ করলে আপনি চলে যাবেন হচ্ছে প্রিভিলেজ মোডে। এখন এই প্রিভিলেজ মোডে থেকে আবার যদি ইউজার এক্সিট মোডে যেতে চান তাহলে লিখবেন ডিজেবল। ঠিক আছে, ডিজেবল বা এক্সিট মানে এক্সিট যেটা লেখেন, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে আবার ইউজার এক্সিট মোডে। অ্যাকচুয়ালি ইউজার এক্সিট মোডে বেসিক কিছু কমান্ড চালানো যায় এই মোডে থাকলে, আর প্রিভিলেজ মোডে আপনি এভরিথিং ইউ ক্যান ডু, মানে সব কনফিগারেশন চালানো যায় বেসড অন ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? সেটা হচ্ছে প্রিভিলেজ এক্সিট লেভেল। প্রিভিলেজ লেভেল হচ্ছে যে পাওয়ার অফ অথরিটি, 0 থেকে 15, টোটাল 16 হচ্ছে আপনার প্রিভিলেজ লেভেল। হ্যাঁ, 0 ইজ নাথিং। যদি আপনি কারো পাওয়ার দেখেন 0, মানে হচ্ছে সে ডু ফর নাথিং, কিছুই করতে পারবে না। অ্যাকচুয়ালি 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে আমার ইউজার লেভেল, এইগুলো মানে প্রিভিলেজ লেভেল, এইগুলো আমরা ইউজ করি। প্রিভিলেজ লেভেল যত হাই হবে আপনি তত বেশি কমান্ড পরিচালনা করতে পারবেন বেশি। যেমন যদি আপনার প্রিভিলেজ লেভেল 15 হয়, তার মানে হচ্ছে আপনি একজন সুপার ইউজার বা রুট ইউজার। ইউ ক্যান ডু এভরি কনফিগারেশন, এভরিথিং অন ইউর রাউটার, ইউ ক্যান ড্যামেজ ইউর রাউটার এটসেট্রা। ঠিক আছে, হাইয়েস্ট প্রিভিলেজ লেভেল কত? 15। আর লোয়েস্ট হচ্ছে 0, বাট 0টা ইউজ করা যায় না, সো আমরা বলতে পারি 1। যদি আপনি প্রিভিলেজ লেভেল আপনার জন্য 1 দেওয়া হয়, তাহলে আপনি সীমিত কিছু কমান্ড রান করতে পারবেন। আর যদি আপনার 15 হয়, আপনি সব কিছু করতে পারবেন। তার মানে আপনি একজন সুপার ইউজার বা লিনাক্সের মতো রুট ইউজার বা অ্যাডমিন ইউজার, উইন্ডোজে যেটা অ্যাডমিন ইউজার। বাই ডিফল্ট যখন আপনি প্রিভিলেজ লেভেলে যাবেন, দ্যাট মিনস এই হ্যাশে চলে যাবেন, তখন আপনার প্রিভিলেজ এই লেভেল থাকবে 15, প্রিভিলেজ লেভেল থাকবে 15। তার মানে ইউ আর অ্যাজ এ রুট ইউজার। হ্যাঁ, প্রিভিলেজ লেভেলে ঢুকতে পারলেই বুঝবেন যে আপনি সব কিছু করতে পারবেন রাউটারে। সো এখানে আমরা কী করি, নর্মালি আমরা পাসওয়ার্ড সেট করে রাখি, কারণ যে কেউ যদি ঢুকে আমার প্রিভিলেজ লেভেলে ঢুকে যায় তাহলে কী হবে, সে তো সব কিছু এলোমেলো করে দেবে। এই জন্য আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারি, এটাকে বলে প্রিভিলেজ লেভেল পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড সেট করতে পারি যাতে সে ইউজার এক্সিট মোড থেকে প্রিভিলেজ মোডে না যেতে পারে। ওনলি অথরাইজড ইউজার্স প্রিভিলেজ লেভেল থেকে এই ইউজার লেভেল থেকে প্রিভিলেজ লেভেলে যেতে পারবে, সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখি। ওকে, আরটা হচ্ছে যে এখানে বাই ডিফল্ট আপনার সুপার ইউজার মোডে থাকে, দ্যাট মিনস প্রিভিলেজ লেভেল থাকে 15। কারো কোনো কোশ্চেন এখানে? ওকে ওকে, এরপরে দেখেন আমাদের ইউজার এক্সিট মোড, প্রিভিলেজ এক্সিট মোড, এই দুটো মোড হচ্ছে আমাদের মেইন মোড। হ্যাঁ, কারণ আপনি যখন এই মোডে ঢুকতে পারবেন, প্রিভিলেজ এই যে রুট লেভেলে ঢুকতে পারবেন, এটা হচ্ছে রুট, এরপরে আপনি দেখেন সব কনফিগারেশন করতে পারবেন। কিন্তু আমার এভরিথিং কনফিগারেশন করার জন্য আমার আরেকটা মোড আছে, সেটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড, এবং এর জন্য টাইপ করতে হবে কনফিগার টার্মিনাল। আমি প্র্যাকটিক্যালি দেখাবো। কনফিগার টার্মিনাল যখন টাইপ করব,
তখন আমি যাব হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। প্রথমে আপনাকে ঢুকতে হবে পাসওয়ার্ড টাইপ করে প্রিভিলেজ এক্সিট লেভেলে, এরপর আমি কনফিগার টার্মিনাল দিয়ে ঢুকবো গ্লোবাল কনফিগারেশন মোড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে গ্লোবাল কনফিগারেশন মোড মানে হচ্ছে এখান থেকে আমি সব কনফিগারেশনের দিকে যাব। এখান থেকে এই যে ব্রাঞ্চের মতো লেখা আছে, তার মানে আপনি যে কনফিগারেশন করতে চান আপনাকে গ্লোবাল মোডে ঢুকতেই হবে। এরপর আপনার যা যা লাগে সব কিছু এখান থেকে কনফিগার করবেন। এখান থেকে এখানে ঢুকলেন পাসওয়ার্ড দিয়ে, এরপর এখানে একটা কমান্ড টাইপ করে ঢুকলেন গ্লোবাল কনফিগারেশন মোডে। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আপনার বিভিন্ন ব্রাঞ্চ আসলো, আপনি কী কনফিগার করতে চাচ্ছেন। যেমন একটা হচ্ছে ইন্টারফেস মোড, নর্মালি যেটা ইউজ করি। ইন্টারফেস মোড মানে এখানে আপনার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা যায়, কারণ আপনার রাউটার বা সুইচে আইপি অ্যাড্রেস বসাবেন না, সেই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন কোন মোডে গিয়ে? ইন্টারফেস মোডে গিয়ে। এটা হচ্ছে ইন্টারফেস মোড। এবারে সাব ইন্টারফেস। সাব ইন্টারফেস হচ্ছে একটা ইন্টারফেসের কে কয়েকটা ভাগে ভাগ করা ভার্চুয়ালি। যেমন আপনার মেইন ইন্টারফেস হচ্ছে ফার্স্ট ইথনে 0/0। এখন আমার যদি এই ইন্টারফেসে আমার কখনো কখনো দরকার হবে সাব ইন্টারফেস করা, সেটা আমরা দেখব ইন ফিউচার যে কেন সাব ইন্টারফেস করা। সে সাব ইন্টারফেস করা যায়, সাপোজ মেইন ইন্টারফেস 0/0.1 এই একটা সাব ইন্টারফেস করলাম। আবার ফার্স্ট ইথারনেট 0/0 মেইন ইন্টারফেস .2 এই একটা সাব ইন্টারফেস করলাম। এই সাব ইন্টারফেসে আপনি আইপি বসাতে পারেন। এবং এখানে লেখা আসবে সাব ইপ, এখানে লেখা দেখেন ইপ, ওয়ানলি ইপ ইন্টারফেস, সাব ইপ সাব ইন্টারফেস। ওকে, সো এখানেও আপনি আইপি বসাতে পারবেন। এরপরে যেটা লাগে আমাদের লাইন মোড। লাইন মোড হচ্ছে এখানে আপনার লাইন মোডে গিয়ে আপনাকে টেলনেট কনফিগার করতে হয়, এসএসএইচ কনফিগার করতে হয়, কনসোলে পাসওয়ার্ড দিতে হয়। হ্যাঁ, নর্মালি এই তিনটে কাজ করি হচ্ছে আমরা কোথায় ঢুকে? লাইন মোডে ঢুকে। লাইন মোডে যখন ঢুকবো তখন এই কমান্ডটা লেখা আসে কনফিগের পরে লাইন, মানে আপনার কনফিগ কিন্তু সব জায়গায় আছে। এরপরে দেখেন আপনার বাকি পরে একটা প্যারামিটার যোগ হয়েছে, তাই না? যে কনফিগ তারপরে লাইন, কনফিগ তারপরে সাবিক, কনফিগ তারপরে ই লাইন, তারপরে আপনার আসছে এই কনফিগ লাইন। সো লাইন মোড থেকে আমরা নর্মালি কনফিগার করি হচ্ছে টেলনেট, এসএসএইচ এবং কনসোলে পাসওয়ার্ড দিতে হয়। কনসোল কোনটা? আপনার প্রত্যেকটা রাউটার বা সুইচে কনসোল পোর্ট থাকে। যখন আপনি ফার্স্ট লগ ইন করবেন তখন আপনি ইউজ করবেন হচ্ছে কনসোল পোর্ট, তাই না? এই কনসোল পোর্ট ইউজ করবেন ফার্স্ট লগ ইন টু রাউটার আর সুইচ। এখন এই কনসোলে যদি পাসওয়ার্ড না দেন, যে কেউ আপনার ওই কেবল দিয়ে, কনসোল কেবল দিয়ে ঢুকে আপনার রাউটার বা সুইচে অ্যাক্সেস নিতে পারবে। এই জন্য আমরা কনসোলে পাসওয়ার্ড দিই। আর টেলনেট অ্যান্ড এসএসএইচ ইউজ ফর রিমোট অ্যাক্সেস, সেটা আমরা দেখব। এরপরে যেটা লাগে ওটা হচ্ছে রাউটার মোড। আর হচ্ছে আমাদের মেইনে লাগে হচ্ছে ইন্টারফেস মোড, সাব ইন্টারফেস, লাইন, এরপর হচ্ছে রাউটার মোড। রাউটার মোডে কি? যে আমার রাউটার কনফিগ রাউটার, আমি যদি কোনো রাউটিং প্রোটোকল অ্যাসাইন করতে যাই, যেমন ওএসপিএফ, তারপরে ইআইজিআরপি, আরআইপি, তখন আমার রাউটিং মোডে ঢুকতে হয়। তখন আপনার এখানে লেখা আসবে কনফিগ স্কোর বা কনফিগ হ্যাশ রাউটার, ঠিক আছে? সো এই মোডগুলো আমাদের লাগে। সো মেইন হচ্ছে কি আপনার ইউজার এক্সিট মোড এবং প্রিভিলেজ এক্সিট মোড। প্রিভিলেজ এক্সিট মোড থেকে আপনি কনফিগ টার্মিনাল টাইপ করে চলে যাবেন গ্লোবাল কনফিগ মোডে। গ্লোবাল কনফিগটা হচ্ছে আপনার সব দিকে যাওয়ার রাস্তা, মানে মেইন টার্মিনাল হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। যেমন আপনি সাইদাবাদ টার্মিনাল বা গাবতলী টার্মিনালে গেলে আপনি সব জায়গায় গাড়ি পাবেন। সো এটা হচ্ছে সেরকম যে গ্লোবাল কনফিগারেশন মোড হচ্ছে লাইক অ্যাজ সাইদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন এটসেট্রা, এরকম যে ওখান থেকে আপনি মাল্টিপল লোকেশনে মাল্টিপল কনফিগারেশন মোডে যেতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের CLI মোড, কমান্ড লাইন ইন্টারফেস। সো আমরা এখন একটা ছোটোখাটো ল্যাব ডিজাইন করব এবং কিছু কনফিগার করব।
আমরা করবো হচ্ছে প্যাকেট ট্রেসারে। সিসকো প্যাকেট ট্রেসার ভার্সন 8ও মানে হয়েছে, বেরোয়েছে, আপনারা চাইলে এই করতে পারেন। সো এই হচ্ছে আমাদের প্যাকেট ট্রেসারের এনভায়রনমেন্ট। এখানে দেখেন বিভিন্ন মডেলের রাউটার আছে, এখানে যে সুইচ আছে লেয়ার 2, লেয়ার 3, তারপর ওয়াইফাই, এরপরে এটা হচ্ছে বিভিন্ন ধরনের কেবল কানেক্টর, এখানে এগুলি। সো মানে আস্তে আস্তে জানতে পারবেন যে কীভাবে ইউজ করা হয়। এটা হচ্ছে আপনার বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ, আইপি ফোন এক্সেট্রা। সো আমরা প্রথমে নেব সাপোজ রাউটার ভার্সন 8। সমস্যা নেই, আমি লাগলে আমি দিয়ে দেবো। সো 2811 না সিরিজের একটা রাউটার নিলাম। এরপর আমি একটা লেয়ার 2 সুইচ নেব 2960। এখান থেকে ক্লিক করে বা ড্র্যাগ করে দুইভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে। এরপর আমি কয়েকটা কম্পিউটার নেব, সাপোজ পিসি, এরপরে একটা পিসি, এরপর একটা সার্ভার নিলাম, ওকে। আমি সার্ভার নিতে পারি, আবার এই পাশেও রাখতে পারি সার্ভারটাকে, মানে তাহলে দুইটা নেটওয়ার্ক হলো, কারণ রাউটারের প্রতিটা পোর্টই তো এক একটা নেটওয়ার্ক, তাই না, নেটওয়ার্ক ডিফাইন করে। সো আমি যদি এখন কানেক্ট করি, এটা হচ্ছে রাউটার টু, মানে প্যাকেট ট্রেসারে রাউটার টু পিসি অবশ্যই ক্রস কেবল নেবেন, আর না কিন্তু আপ হবে না কেবলটা। এরপরে কপার কেবল রাউটার টু সুইচ, এরপরে কপার কেবল সুইচ টু পিসি, সাপোজ 0Y5, এরপর হচ্ছে সুইচ টু পিসি, এই পিসিটা আছে, এটা কানেক্ট করি। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা নেটওয়ার্ক, এটা হচ্ছে রাউটারের এই পাশে একটা নেটওয়ার্ক আর এই সাইডে একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক। সো দুইটা নেটওয়ার্ক হলে আমাদের দুইটা সাবনেট লাগে, দুইটা নেটওয়ার্ক লাগে 192.168.20.0/24। একটা সাবনেট নিলাম 192.168.10.0/24। আমি দুটাই ক্লাস এ ক্লাস সি এর নেটওয়ার্ক নিলাম, একটা হচ্ছে 10.0, আরটা হচ্ছে 20.0, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ক্লাস সি ইজ ভেরি ইজি। এরপরে আমরা এখানে আইপি বসাবো, রাউটারের এই ইন্টারফেসে আইপি বসাবো সাপোজ .1, পিসিতে বসাবো হচ্ছে .2, এই পিসিতে বসাবো .3, এই সাইটে বসাবো হচ্ছে .1, এই সার্ভারে বসাবো .2, ঠিক আছে, এই অ্যাড্রেসগুলি বসাবো। এখন এই হচ্ছে আমাদের সিনারিও। আমরা যা যা কনফিগার করব সেটা হচ্ছে আমরা রাউটারে কীভাবে হোস্ট নেম দিতে পারি, ঠিক আছে। এরপরে ব্যানার, এরপর আছে প্রিভিলেজ পাসওয়ার্ড, এরপর আছে প্রিভিলেজ মোড পাসওয়ার্ড, এরপরে দেবো আমরা হচ্ছে কনফিগার করব কন্ট্রোল পাসওয়ার্ড, এরপরে আমরা টেলনেট কনফিগার করব, আবার এসএসএস কনফিগার করব। কোথায়? টেলনেট আর এসএসএস কনফিগার করছি এই রাউটারে ফর রিমোট অ্যাক্সেস। আচ্ছা, এসএসএসটা আমরা আজকে করবো না, কারণ এটা পরে করি, এটা একটু কমপ্লেক্স। এই হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন, আমরা এইগুলি করব। আর প্রত্যেকটা ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। সো আমরা শুরু করবো হচ্ছে রাউটার দিয়ে। দেখেন এই পাশে আমার কি আছে, ফার্স্ট ইথারনেট 0/1, ফার্স্ট ইথারনেট 0/1 এই ইন্টারফেস, এই পাশে আছে ফার্স্ট ইথারনেট 0/0, এটা হচ্ছে আমার এটার আউটসাইড ইন্টারফেস। এটা হচ্ছে আমার লোকাল ল্যান, এটা হচ্ছে আমার আউটসাইড ল্যানের, মানে আউটসাইড, এটা ধরে নিচ্ছে পাবলিক সার্ভার, HTTP সার্ভার বা ব্রাউজিং, যেখানে আমি ব্রাউজ করতে পারবো, HTTP সার্ভার, ওকে।
তো এই হচ্ছে আমাদের সিনারিও। এবার আমরা কনফিগার করব। সো এখানে আপনি প্যাকেট ট্রেসারে ক্লিক করলেই এখানে এই যে দেখবেন সিএলআই পরে এখানে আপনি দেখেন যে প্রথমে আসছে আপনার এই যে এভরিথিং রিয়েল রাউটারে যা যা আসে এখানেও তাই আসছে। এরপর আপনাকে এখানে টাইপ করতে হবে কি নো। এটা হচ্ছে আমার ইউজার এক্সিট মোড। এখান থেকে আমি যদি গ্লোবাল শো প্রিভিলেজ দেখি, প্রিভিলেজ লেভেল কত আছে 1। তার মানে এখানে আমি বেসিক কিছু কমান্ড পাবো, যেমন হেল্প কমান্ড যদি টাইপ করি, মানে এই ধরনের কিছু কমান্ড আমি এখানে করতে পারবো, আমার রান করতে পারবো, মানে চালাতে পারবো ফ্রম এই মোড, ফ্রম এই ইউজার এক্সিট মোড। এখন যদি আমি এনাবল কমান্ডটা টাইপ করি, চলে যাব প্রিভিলেজ লেভেলে। এখানে যদি আমি দেখি শো প্রিভিলেজ লেভেল, দেখেন এখানে প্রিভিলেজ লেভেল হচ্ছে 15, তার মানে সুপার ইউজার। এরপর কোশ্চেন মার্ক দেন, দেখেন এখানে আপনি কত কমান্ড রান করতে পারতেছেন, বুঝছেন? যত কমান্ড আছে আপনি সব কমান্ডে এখানে রান করতে পারবেন, মোটামুটি না সব কমান্ডে। আপনার এই রাউটার যত কমান্ড সাপোর্ট করে সব কমান্ডে আপনি এই প্রিভিলেজ লেভেল থেকে করতে পারবেন, রান করাতে পারবেন। ওকে, এরপর আমি যদি যাই গ্লোবাল কনফিগারেশন মোডে, টাইপ করতে হবে কনফিগার টার্মিনাল। ওকে, এটা হচ্ছে আমার গ্লোবাল কনফিগারেশন মোড। এখন আমি কি করব, প্রথম হচ্ছে আমার ইন্টারফেসে আইপি বসানো। এখানে ইন্টারফেস, ইনসাইডের ইন্টারফেস আছে ফার্স্ট ইথারনেট 0/1। সো কমান্ডটা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে না, ইপ চলে আসছে, তার মানে আপনি এখন ইন্টারফেস মোডে আছেন। এরপর আমি আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস বসানোর জন্য আপনার কমান্ড হবে আইপি অ্যাড্রেস। এরপরে এই ইন্টারফেসে আপনি কোন আইপিটা বসাবেন সেটা লিখতে হবে, যেমন 192.168.10.1 এই আইপিটা বসাবো .1। ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক কত, 255.255.255.0। বাই ডিফল্ট এই ইন্টারফেসটা শাটডাউন করা থাকে, এই জন্য আপনাকে নো শাটডাউন কমান্ডটা দিতে হবে। এটা দিলে আপনার ইন্টারফেসটা আপ হয়ে যাবে। দেখেন এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আপনার ইন্টারফেসটা গ্রিন হয়ে গেছে, এবং এখানেও কমান্ড আসছে যে লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট 0/1 চেঞ্জ স্টেট টু আপ। তাহলে আমাকে আইপি বসাতে হলে কি করতে হয়, ইন্টারফেসে যেতে হয়, এরপরে আইপি অ্যাড্রেস কমান্ড দিয়ে ওখানে আমি যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করবো সেটা দিতে হবে, এবং সাবনেট মাস্ক দিতে হবে। এরপরে নো শাটডাউন কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপরে এক্সিট কমান্ড দিলে আপনি 1 বিফোর এক্সিট কমান্ড দিয়ে আমি চলে আসলাম কোথায়, আবার গ্লোবাল কনফিগারেশন মোডে। আর যদি এন্ড টাইপ করেন তাহলে অল বিফোর, আপনি একবারে প্রথমে চলে যাবেন। এবার আমি এই ইন্টারফেসে আইপি বসাবো ফার্স্ট ইথারনেট 0/0-তে। সো কমান্ড হবে একই রকম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। এরপরে সেম কমান্ড আইপি অ্যাড্রেস। সো এখানে আমার নেটওয়ার্ক কোনটা 192.168.20, বাট এখানে কত বসাবো .1, মানে হচ্ছে 192.168.20.1 বসাবো, 192.168.20.1। এরপরে সাবনেট মাস্ক, ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক এইটা। এরপরে নো শাটডাউন কমান্ডটা দিতে হবে, এরপরে এক্সিট, এবং নো শাটডাউন কমান্ড দেওয়ার পরেই দেখবো ইন্টারফেসটা আপ হয়ে গেছে। দেখেন এটা গ্রিন হয়ে গেছে। সো আমি রাউটারে এভাবে আইপি বসাতে হয়। এরপরে এর যদি নাম চেঞ্জ করতে চাই, যেমন হোস্ট নেম, সাপোজ ব্রাক নেট রাউটার আর, হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি আমি লগ ইন ব্যানার মানে ওয়ার্নিং ওয়েলকাম মেসেজ দেখাতে চাই, যখন এই রাউটারে কেউ লগ ইন করবে
তখন সে একটা লগ ইন মেসেজ দেখতে পারে, ওয়েলকাম মেসেজ বা ওয়ার্নিং মেসেজ যেটাই বলি। সেটার জন্য আমার কমান্ড হবে ব্যানার MOTD ইনভার্টেড কমা, এরপর আপনি যা টাইপ করবেন সেটাই শো করবে। প্লিজ ডু নট ট্রাই টু লগ ইন দিস রাউটার, এন্ট্রি রেস্ট্রিক্টেড, যা লেখেন, এরপরে ইনভার্টেড কমা শেষ। এটা আমরা পরে দেখব যে কি ইফেক্টটা ফেলে। সে আমি হোস্ট নেম দিলাম, তারপরে এটা ওয়েলকাম মেসেজ অর ওয়ার্নিং মেসেজ, কেউ রাউটারে লগ ইন করলে এই মেসেজটা দেখতে পাবে। এরপরে প্রিভিলেজ মোডে পাসওয়ার্ড দিব আমরা। সো এটার টাইপ হচ্ছে এনাবল পাসওয়ার্ড, তারপরে আপনি পাসওয়ার্ড লিখতে পারবেন। এখন এনাবল পাসওয়ার্ড সিসকো 1 2 3 যদি এটা দেই, তাহলে যে পাসওয়ার্ডটা হবে এটা হবে প্লেন টেক্সট, মানে এই পাসওয়ার্ডটা মানে দেখা যাবে, ভিজিবল, ঠিক আছে। আর যদি এনাবল সিক্রেট ইউজ করি, এনাবল সিক্রেট সিসকো 1 2 3, তাহলে এটা হবে ইনভিজিবল, মানে ওটা কেউ, ইনভিজিবল মিনস মানে এনক্রিপ্টেড, এটা কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না, দেখতে পারবে বাট বুঝতে পারবে না। এনাবল সিক্রেট সিসকো 1 2 3, সো এইটাই আমরা ইউজ করি, এনাবল সিক্রেট সিসকো 1 2 3। আমি দেখাবো যে পাসওয়ার্ডটা কেমন আসছে। এরপরে কন্ট্রোল পাসওয়ার্ড, কন্ট্রোল আমাদের কোথায় যেতে হবে, লাইন মোডে, লাইন কন্ট্রোল 0, একটা কন্ট্রোল পোর্ট থাকে স্টার্টিং ফ্রম 0। এরপরে আমি পাসওয়ার্ড দিব, আমি সেম পাসওয়ার্ডে দিই মনে রাখার জন্য, সিসকো 1 2 3। এরপর আমি দেব লগ ইন কমান্ড, লগ ইন কমান্ড না দিলে আপনি নিজেও লগ ইন করতে পারবেন না, সো ইটস মাস্ট এক্সিট। সো দিস ওয়েতে আমরা কন্ট্রোল পাসওয়ার্ড দিতে পারি। এরপর হচ্ছে টেলনেট, টেলনেট আমাকে কিসে দিতে হবে, লাইন মোডে, লাইন, এবং আপনাকে ভার্চুয়াল টার্মিনাল ক্রিয়েট করতে হবে। হাউ মেনি টার্মিনাল ইউ ক্যান ক্রিয়েট, 15 টার্মিনাল। 15 টার্মিনাল মানে হচ্ছে যে আপনি যদি 5টা টার্মিনাল ক্রিয়েট করেন, ভার্চুয়াল টার্মিনাল, তার মানে একই সাথে 5 জন ইউজার আপনার রাউটারে লগ ইন করতে পারবে। যেমন আমি যদি 0 থেকে 5 দেই, তাহলে একই সাথে 5 জন ইউজার আপনার রাউটারে লগ ইন করতে পারবে, ঠিক আছে। এরপর আমি পাসওয়ার্ড দেব, সেম পাসওয়ার্ড দিই 1 2 3। এরপরে এটাখানেও লগ ইন দিতে হবে, এক্সিট। সেটা হচ্ছে টেলনেট, সিম্পল টেলনেট কনফিগারেশন। সো আমরা নেক্সট ক্লাসে দেখব যে কীভাবে একটু কমপ্লেক্স করা যায় টেলনেটটাকে। সো এই হচ্ছে আমার বেসিক কনফিগারেশন, এইভাবে আমরা করতে পারি। সো আমি কমান্ডগুলো সবই দিয়ে দেব নোটপ্যাডে। সো প্রথম একটু মনে হবে, ডিফিকাল্ট মনে হবে, বাট কয়েকটা ক্লাসের পরে দেখবেন যে সব ইজি হয়ে যাবে, তখন এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, এবারে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই পিসিগুলোতে আইপি অ্যাড্রেস বসাতে হবে, তাই না? পিসিতে আইপি অ্যাড্রেস না বসালে তো আর হবে না, কমিউনিকেট করতে পারবে না। সেই হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন। এখানে আমি কত বসবো, .2 মানে হচ্ছে 192.168.10.2। এরপরে ট্যাব সাপেন, এটা হচ্ছে সাবনেট মাস্ক, তো যেটা এটা ক্লাস সি এর সাবনেট মাস্ক, ঠিক আছে। এরপরে এখানে ডিফল্ট গেটে কোনটা হবে, আমরা রাউটারের এই ইনসাইড ইন্টারফেসে যে আইপিটা অ্যাসাইন করছি সেটাই হবে ডিফল্ট গেটওয়ে। সো আমরা এটা কপি করেও নিতে পারি, Ctrl+C Ctrl+V 1, ঠিক আছে, আইপি বসালাম। সেই মুহূর্তে এই পিসিতে আইপি বসাবো, ডেস্কটপ Ctrl+V, এখানে আইপি হবে কত, .3, ট্যাব সাপেন, এখানে আমি Ctrl+V পেস্ট করলাম, ডিফল্ট গেটে কত হবে 1। এখন এখান থেকে আমরা যদি পিং করি তাকে ডিফল্ট গেটে রেখে 1, পিং ইজ সাকসেসফুল, তাই না? পিং সাকসেসফুল মানে হচ্ছে যে আপনার সব কিছু ঠিক আছে।
এখান থেকে যদি পিং করি 192.168.10.1 এটাকে আমরা পিং করে পাচ্ছি। এবার আমরা এই সার্ভারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব ডেস্কটপ। তো এখানে আইপি 192.168.20.2 ডিফল্ট গেটওয়ে রাউটারে যে আইপিটা বসাইছিলাম সেটা 20.1। এখান থেকে যদি আমরা ডিফল্ট গেটওয়েকে পিং করি 192.168.20.1 ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে রাউটারের আউটসাইড ইন্টারফেসে, এই যে এখানে আমরা যে আইপিটা বসাইছি এটা সব পিং করে পাচ্ছে। ওকে, এবার আমরা দেখব এই পিসি থেকে ওই সার্ভারকে পিং করে পাই কিনা ডিফারেন্ট নেটওয়ার্কে 192.168.20.2 পাচ্ছে, তাই না? কারণ এখানে দুইটা নেটওয়ার্কেই এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই জন্য আপনার রাউটিং করা লাগে না। ঠিক আছে, এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক দুটো হচ্ছে আপনার ডিরেক্টলি কানেক্টেড, এই কারণে আপনাকে রাউটিং করতে হয় না। সো এখান থেকে আমি এখানে ইজিলি যেতে পারতেছি। ওকে, এখন আমি যদি টেলনেট করে এই রাউটারে যদি লগ ইন করতে চাই, সো টেলনেট কী করে আমি রিমোটলি আমি এখানে লগ ইন করতে পারবো। এখান থেকে আমি এই রাউটারে লগ ইন করতে পারবো, এই রাউটারে লগ ইন করতে পারবে। যেমন আপনি আছেন সাপোজ ঢাকায়, আপনি আপনার অফিসে চিটাগাং, সো আপনার রাউটারে আপনি কীভাবে ঢুকবেন? তখন আপনি আইদার টেলনেট আর এসএসএইচ আপনি রাউটারে রিমোট লগ ইন করতে পারবেন। ওকে, সো এই জন্য আপনার টুলস আছে দুইটা, একটা হচ্ছে এসএসএইচ আর একটা হচ্ছে টেলনেট। সো এখান থেকে আমি টেলনেট করে রাউটারে ঢুকবো। টেলনেট আইপি অ্যাড্রেস .10.1 এটা হচ্ছে রাউটার আইপি অ্যাড্রেস। পাসওয়ার্ড সিসকো 123, এটা কোন রাউটার? ব্রাকনেটের। এরপর পাসওয়ার্ড সিসকো 123, এটা হচ্ছে প্রিভিলেজ লেভেলের পাসওয়ার্ড। সো দেখেন আমি এই পিসিতে বসে রাউটারে লগ ইন করতে পারতেছি। এখন আমি রাউটারে সব কাজই করতে পারবো, তাই না? এই রিমোটলি। সো টেলনেট হচ্ছে টুল যা রিমোটলি আপনি ডিভাইসে লগ ইন করে আপনি অ্যাক্সেস নিতে পারবেন এবং যে কোনো কাজ করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমার টেলনেট। এরপরে দেখেন এন্ড এক্সিট, এটা হচ্ছে আমার ওয়েলকাম মেসেজ, প্লিজ ডু নট ট্রাই টু লগ ইন দিস রাউটার, এন্ট্রি রেস্ট্রিক্টেড, আমরা যেটা অ্যাসাইন করেছিলাম। এরপরে এখানে কী চাইছে? পাসওয়ার্ড চাইছে, এটা হচ্ছে আপনার কন্ট্রোল পাসওয়ার্ড সিসকো 123। এরপরে এনাবল, এখন যে পাসওয়ার্ডটা দিব এটা হবে আপনার প্রিভিলেজ লেভেল পাসওয়ার্ড কনফিগ টি। ঠিক আছে, চলে আসছি এক্সিট। এরপরে শো রান দিয়ে আপনার যে যা যা কনফিগারেশন করছেন সব কিছু দেখতে পারবেন। দেখেন আমি এই এনাবল সিক্রেট কমান্ড দিয়ে এই পাসওয়ার্ডটা লিখছি, কি লিখলাম? সিসকো 123, কিন্তু এখানে সেটা আনরিডেবল, তাই না? আপনি বুঝতে পারতেছেন না, তার মানে এটা সিকিউর। এই জন্য আমরা এনাবল সিক্রেট কমান্ডটা ইউজ করছি প্রিভিলেজ মোড পাসওয়ার্ডের জন্য। আর যদি লিখতেন এনাবল পাসওয়ার্ড, ওকে, যদি আমরা এনাবল সিক্রেট না লিখে এনাবল পাসওয়ার্ড লিখতাম,
তাহলে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পারতেন ক্লিয়ারলি। যেমন কনফিগটি নো এনাবল সিক্রেট সিসকো 1 2 3 এটা লিখতে হবে। ওকে, এবার আমি দেবো এনাবল পাসওয়ার্ড সিসকো, এটা দিলাম। এরপরে দেখেন শো রান কমান্ডটা লিখি, এবারে দেখেন পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাচ্ছে ভিজিবল, ঠিক আছে। আর আগের বার কী হয়েছিল, এটা আনরিডেবল, ভিজিবল কিন্তু আনরিডেবল, তাই না? যে পাসওয়ার্ডটা মানে বোঝা যাচ্ছিল না, এই দেখেন এই পাসওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্টেড পাসওয়ার্ড। সেই জন্য এনাবল সিক্রেট হচ্ছে মোর সিকিউর, এটা হচ্ছে MD5 পাসওয়ার্ড। হ্যাঁ, এটাকে বলে সিক্রেট পাসওয়ার্ড, টাইপ 5 পাসওয়ার্ড। তো এটা MD5 অ্যালগরিদমের সাথে জেনারেট হয়। ওকে, এবারে এখন দেখেন আমরা রাউটারে কি কনফিগার করছি, তাই না? এবার আমরা সুইচে কীভাবে কনফিগার করতে পারি, দেখেন সুইচে আমার কি আছে, কমান্ড লাইনে গেলাম, এনাবল, সেম সুইচ এবং রাউটারের ক্ষেত্রে কমান্ডগুলি প্রায় সেম, হ্যাঁ, অলমোস্ট সেম। এরপরে আমি শো বিলান দেব। দেখেন এখানে বাই ডিফল্ট একটা বিলান থাকে, সেটাকে বলে 1 ডিফল্ট বিলান। ডিফল্ট বিলান ইজ 1, এবং এই ডিফল্ট বিলানের আন্ডারে সবগুলি পোর্ট থাকে। সুইচে যতগুলি পোর্ট আছে সবগুলি পোর্ট বাই ডিফল্ট ভিলান 1-এর আন্ডারে থাকে। এই জন্য ভিলান 1কে বলা হয় ম্যানেজমেন্ট ভিলান। সো সুইচে তো আইপি বসানো যায় না, তাই না? ইন্টারফেসে আইপি বসানো যায় না, যেহেতু এটা লেয়ার 2 সুইচ। কিন্তু রিমোটলি ম্যানেজ করতে হলে কি করতে হবে, রিমোটলি ম্যানেজ করা যায় যদি আমরা ম্যানেজমেন্ট ভিলান MGT ম্যানেজমেন্ট ভিলান, দ্যাট মিন্স ভিলান 1-এ if we assign IP address 192.168.10.10, সাপোজ এই আইপিটি বসাবো, তাহলে আমরা কি করতে পারি, ভিলান 1-এ আমরা আইপি বসাতে পারি। যেহেতু ভিলান 1 আছে ম্যানেজমেন্ট ভিলান, বাই ডিফল্ট অল দ্য সুইচ পোর্টস আর রিসাইডস আন্ডার ভিলান 1. So if we assign IP address on VLAN 1, then we can use it for remote access. Okay, that means এখানে যদি VLAN 1 আইপি বসাই এবং টেলনেট কনফিগার করি, তখন ওই ম্যানেজমেন্ট ভিলানের থ্রুতে আমরা এই সুইচে লগ ইন করতে পারবো। ওকে, সো আমরা সেটাই করব। এবং এই আইপি অবশ্যই আপনার এই সাবনেটের হতে হবে, সেম সাবনেটের। সো কনফিগটি কমান্ড হবে ইন্টারফেস VLAN 1, আইপি অ্যাড্রেস 192.168.10.1 255.255.255.0, এরপরে নো শর্ট এক্সিট। এরপরে ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করতে পারি, যে আইপি ডিফল্ট গেটওয়ে কে হবে রাউটার 192.168.10.1, রাউটারের আইপি অ্যাড্রেস, রাউটারের ইনসাইডের আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা বসাবো। এরপর আমরা এটা হোস্ট নেম চেঞ্জ করতে পারি, আগে যেটা করছি, যেমন ব্রাক সুইচ, ঠিক আছে। এরপরে ওই লগ ইন ব্যানার টানা সব কিছু কনফিগার করা যায়। এবারে আমরা লাইন VTY সাপোজ 0 to 2 একই সাথে 2জন ইউজার যাতে লগ ইন করতে পারে। পাসওয়ার্ড দেব সিসকো, সাপোজ সিসকোই দিলাম শুধু পাসওয়ার্ড। এরপরে লগ ইন এক্সিট। হ্যাঁ, এরপরে আমি দেবো এনাবল সিক্রেট সিসকো। ওকে, সো আমি ম্যানেজমেন্ট ভিলান কনফিগার করলাম এবং আইপি অ্যাড্রেসে এত। এখন যদি আমি চাই এই পিসি থেকে বা এই সার্ভার থেকে এই সুইচে লগ ইন করতে রিমোটলি, তাহলে কীভাবে করব, এখান থেকে আমি টেলনেট কমান্ড চালু করব, টেলনেট 192.168.10. সুইচের ভিলানের 1 কত আইপি বসেছি 10, পাসওয়ার্ড হচ্ছে সিসকো,
এনাবল প্রিভিলেজ মোড পাসওয়ার্ড হচ্ছে সিসকো, এটা হচ্ছে আমার ব্রাক সুইচ। তাহলে আমি রিমোটলি লেয়ার 2 সুইচেও লগ ইন করতে পারতেছি, তাই না? ভিলান 1 হচ্ছে ম্যানেজমেন্ট ভিলান, ওখানে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলে এবং যদি এসএসএইচ বা টেলনেট কনফিগার করি তাহলে আমরা লেয়ার 2 সুইচেও রিমোটলি লগ ইন করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমার সুইচ, আমি কপি করে দিচ্ছি। সো বাকি আপনি হোস্ট নেম, জি আপনার তো এখানে 100 ভিলান নাই, আমি তো কনফিগার করে নেই। হ্যাঁ, ভিলান 100 ওটা রাউটেবল হতে হবে, আপনাকে আরও কনফিগার করতে হবে। শুধু এখানে ভিলান 100 কনফিগার করলেই আপনার ওখানে আপনার বাইরে থেকে পাবেন না, এই যে অ্যাজ ইটে। হ্যাঁ, আপনাকে রাউটিং করতে হবে, ওটাকে এসবিএ অ্যাপ্লাই করতে হবে, ওটা পরে স্টেপ বাই স্টেপ আসে। আফটার ভিলান কনফিগারেশন যেন আমরা দেখবো যে লেয়ার 3 সুইচে কী হয়। সো এই হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। এরপরে আমরা কনফিগারেশন তো করলাম, এখন সেভ করে রাখতে হবে না। সো আমরা কী করি, যখন আমরা কম্পিউটারে কাজ করি তখন আসলে অ্যাকচুয়ালি কোথায় কাজ করি? র্যামে, তাই না? যদি আপনি ওয়ার্ড ডকুমেন্ট বা যে কাজগুলি করলেন এগুলি যদি সেভ না করেন এবং পাওয়ার যদি চলে যায় তাহলে কী হবে? ওটাকে ফেরত পাবেন না, কারণ আপনি সেভ কনফিগারেশন সেভ করে রাখেন নাই বা ওই ফাইলটা সেভ করে রাখেন নাই। এখানেও যদি এই রাউটার বা সুইচের পাওয়ারটা যদি চলে যায় তাহলে কী হবে? অল কনফিগারেশন উইল বি লস। এই জন্য আমরা কী করি, যে কনফিগারেশন আমাদের সেভ করে রাখতে হবে। এখন নর্মালি আমরা কী করি, র্যামে কাজ করি, যখন আমরা সেভ করি তখন আমাদের চলে যায় কোথায়? হার্ড ডিস্কে সেভ হয়ে থাকে, তাই না? এইচডিডিতে যখন আমরা কম্পিউটারে কাজ করি। যখন আমরা রাউটার বা সুইচে কাজ করি তখন কাজ করে হচ্ছে অ্যাকচুয়ালি র্যাম, আর যখন সেভ করি তখন সেটা চলে যায় এনভিরামে। এনভিরাম লাইক এ হার্ড ডিস্ক। এনভিরাম হচ্ছে নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। সো রাউটার বা সুইচের বেলায় আমরা কাজ করি কোথায়? র্যামে। যখন সেভ করি সে তখন চলে যায় এনভিরামে। সো এটা অ্যাকচুয়ালি এটার টাইপ হচ্ছে রানিং কনফিগ, তাই না? এই নামে আমরা চিনি, রানিং কনফিগারেশন। আমরা এতক্ষণ যা কাজ করলাম কোথায় করলাম? রানিং কনফিগারেশন হিসেবে, যে এভরিথিং ইজ রানিং, নট সেভিং। যখন সেভ করবো তখন সেটা চলে যায় স্টার্ট আপ কনফিগে, মানে এনভিরামে চলে যায় স্টার্ট আপ কনফিগ। ওকে, স্টার্ট আপ কনফিগে চলে যায়। সো আমরা এই রানিং কনফিগ থেকে স্টার্ট আপ কনফিগে নিতে গেলে আমাদের মেনলি 2 ধরনের কমান্ড ইউজ করি। একটা লিখতে পারেন কপি রানিং কনফিগ, আমি সিম্পলি রান লিখলাম তাতেও হবে, রান স্টার্ট এটা লিখলেও হবে, অথবা কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ এটা লিখলেও হবে। কপি রান স্টার্ট আর কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ একই কথা। হ্যাঁ, সিম্পলি এই ওয়েতে, নট মানে উল্টো যদি লেখেন তাহলে কিন্তু স্টার্ট আপ কনফিগে যা থাকবে সব চলে আসবে আপনার রানিং কনফিগে। ওকে, সো বি কেয়ারফুল। আপনাকে সবসময় টাইপ করতে হবে কপি, সেভ করার জন্য কপি রানিং কনফিগ আগে, দেন স্টার্ট আপ কনফিগ, অথবা যদি মনে না থাকে রাইট মেমোরি, অথবা ওনলি WR বা রাইট। নর্মালি প্রফেশনালরা যারা তারা শুধুমাত্র WR লিখে যাতে ভুল না হয়। সো এই 3টে ওয়েতেই আমরা কনফিগারেশন সেভ করতে পারি। সো আমরা এখন দেখি যে কী করা যায়। সো প্রথমে আমরা চলে যাই রাউটারে কনফিগারেশন সেভ করব। তার আগে আমরা দেখে নিই স্টার্ট আপ বা এনভিরামে কী আছে। শো স্টার্ট আপ কনফিগ কিছু আছে? নো ফাইল ইজ প্রেজেন্ট। এবারে আমরা কপি রানিং কনফিগ তারপরে স্টার্ট আপ কনফিগ এই কমান্ডে টাইপ করলাম, এরপরে এন্টার। এবারে আমরা শো স্টার্ট আপ কনফিগটা দেখি।
এবার দেখেন সব চলে আসছে স্টার্ট আপ কনফিগে, তার মানে ইউর কনফিগারেশন ইজ সেভ না। এই যে এই ওয়েতে আমরা কী করতে পারি, কনফিগারেশন সেভ করে রাখতে পারি। আরেকটা ওয়ে আছে যেটা, সেটা আমরা মানে প্রফেশনাল ওয়ে যেটা আমরা সেটা অ্যাপ্লাই করতেছি সুইচে। এক্সিট অবশ্যই ইউজার প্রিভিলেজ মোড থেকে WR লিখলাম, রাইট, এরপরে শো স্টার্ট আপ কনফিগ, সব চলে আসছে স্টার্ট আপ কনফিগে। সো আমরা শুধুমাত্র রাইট লিখলেও হবে। সো এই হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। আমরা ধীরে ধীরে আরও অনেক কনফিগারেশন করবো, ঠিক আছে? এই কনফিগারেশন বারবার রিপিট হবে, সো ওরি দেওয়ার কিছু নাই। মাল্টি ভেন্ডর বেস, okay, any question of this lab?